নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি তারানাথ তান্ত্রিকের গল্প, তারানাথ তান্ত্রিক ও পাগলির প্রকোপ। গল্পটি শুনে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা এমনই কিছু গল্প আপনাদের জন্য নিয়ে আসি প্রতি সপ্তাহে। তাহলে আর দেরি না করে আমরা আমাদের আজকের গল্প শুরু করছি, তারানাথ তান্ত্রিক ও পাগলির প্রকোপ। তারানাথের আজ খুব আনন্দের দিন, আর হপ্তাখানেক পরেই পুজো শুরু হবে। এ মাসে তারানাথের অনেক খদ্দের জুটেছে। একটা নতুন শাড়ি কিনেছে সে চারির জন্য। তবে চারির ফিরে যাবার সময় হয়ে এলো। এবারে তার স্বামী তাকে নিয়ে শহরে পুজো দেখতে যাবে। চারির তাই মনে আনন্দ, এই প্রথম সে শহরে যাবে। আমায় এসে বলল, কাকাবাবু, এবার শহরে পুজো দেখতে যাব, ফিরে এসে আপনাদের গল্প শোনাবো শেষ হবে। সেই ছোট্ট মেয়েটা কবে যে এত বড় হয়ে গেল বোঝাই গেল না। লেসের ডিজাইন না আনলে যার মুখ গোমড়া হয়ে যেত, সে আর দুদিন পরে শহরে যাবে পুজো দেখতে, আর সেই গল্প আমাদের বলবে। ভাবা যায়? আমার আর বলতে ইচ্ছে হলো না যে শহরের পুজো আমিও দেখেছি। এমন কিছুই নেই, শুধু রাস্তায় যানজট আর অতিরিক্ত আড়ম্বরতা, ব্যাস। সেসব আর তাকে বললাম না। ইচ্ছে হয়েছে, যাক, নিজেই দেখে আসুক এসব। কিন্তু এই যে তারানাথ, তাকে কখনো বাড়ির বাইরে চায়ের দোকানে কিংবা বাজারের কাছেও যেতে দেখিনি বলাটা বোধহয় ভুল হবে, ওটা হবে শুনিনি। সেই তিন কাকের গল্পে তাকে একবার বাড়ির বাইরে রাস্তার কাছে পর্যন্ত যেতে শুনেছি, কিন্তু তারপর তো আর তেমন কিছু। আগের তারানাথ বাড়ি ফিরতে চাইতো না, ঘুরে বেড়াতো দুনিয়ার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত। আর এখন সে মানুষটা ঘরের এক কোণে বসে দুনিয়ার সেই সব গল্প আমাদের শোনায়, অথচ নিজে এক পাও বাইরে যায় না। মাঝে মাঝে মনে হয় তাকে বলি, চলুন না তারানাথ, একবার ঘুরে আসবেন বাইরে থেকে, দেখবেন কত বদলে গেছে আপনার দুনিয়া। কিন্তু তার বলা হয়ে ওঠেনি। কিশোরী তার মাসির বাড়ি থেকে কাল ফিরেছে। আমি ভেবেছিলাম আজ হয়তো সে আর আসবে না, কিন্তু তারানাথের বাড়ি যাব বলে তৈরি হচ্ছি, এমন সময় সে এসে হাজির। না, আজ আর বৃষ্টি হয়নি, আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘ ঘুরে বেড়াচ্ছে। বাতাসে একটা কেমন যেন গন্ধ, সে গন্ধ মন কেমনের কারণ হয়। আবার মাঝে মাঝে মনে হয় এর সে সুখকর গন্ধ আর নেই। ইদানিং ম্যাগাজিন পড়ার অভ্যেস হয়েছে আমার, তারই কোথায় যেন পড়ছিলাম, শরৎ আসিবার আগে আসিয়া পড়ে তার গন্ধ, ঘ্রাণ। সে গন্ধ মন কেমন করিয়া তোলে থাকিয়া থাকিয়া, যেন কোনো সুদূরে কি যেন ফেলিয়া আসিয়াছি, তাহাই মনে করাইয়া দেয় বারবার। শয়ন আর মননে বারবার জাহির করিয়া দেয় মায়ের আগমনীর সুখ। লেখকের নামটা মনে ছিল না, তবে পংক্তিটি মনে দাগ রেখেছিল। কিশোরী আর আমি যখন রাস্তায় নামলাম, তখন আকাশের এক কোণে একটা মেঘকে দেখি, ঠিক যেন একটা উদ্যত সিংহের মতো আকার নিয়ে দাঁড়িয়ে আছে, যেন এক্ষুনি কেশর ফুলিয়ে আক্রমণ করবে আমাদের। পাসিং শোয়ের জন্য আর দাঁড়ালাম না। এখন মাসের মাঝামাঝি, এ সময়টা কতটা খরচা করব আর কতটা করব না, তাই নিয়ে দ্বন্দ্বেই কেটে যায়। তার উপর আবার সামনে পুজো, গিন্নির পুজোর শাড়ি, নতুন আলতা, সিঁদুর, এগুলো ভুলে গেলে তো আর চলবে না। তারানাথ তার তক্তপোষে বসেই হুঁকো সাজছিল। হুঁকোয় সিলিম ভরে হুঁ দিয়ে পরিষ্কার করছিল জলের জায়গাটুকু। আমরা গিয়ে বসতেই সে বললে, এসেছো তোমরা? আমি তো ভাবলাম সামনে পুজো, তাই আর তোমরা আসবে না। এই পুজোর সময়টাও এই বুড়োর কাছে আসতে ভালো লাগলো। আমি বলার আগেই কিশোরী বলল, চলুন না, এবার পূজায় না হয় আমাদের সাথে একটু ঘুরে আসবেন। তারানাথ সিলিম রেখে হাসতে লাগলো, বলল, না হে, আমার আর ওসব মানায় না। তোমাদের জোয়ান বয়স, তোমরা ঘুরবে, আনন্দ করবে, আমার আর ওসব মানায় না। আমি বলে উঠলাম,
আচ্ছা, আপনি যে এই বাড়ির চৌহদ্দির বাইরে যান না, এই বাড়িতেই বসে থাকেন সারাদিন, তা আপনার মন খারাপ হয় না? তারানাথ হুঁকো রেখে এবার তক্তপোষে ভালো করে বসলো। তারপর বলল, না, ভাবলাম আজ একটু মোজ করে তামাক খাবো। এই হুকোটা যে বড় ঝামেলায় ফেললো। এই দাও দেখি, তোমার ওই একটা সিগারেট দাও তো। পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বার করে তারানাথ দেশলাই হাতে তুলে নিল। তারপর সেটা ধরিয়ে সিগারেট জ্বালিয়ে দেশলাইটা নিচে রাখল। দুটো টান দিয়ে তারানাথ বলল, না হে, মন খারাপ আর হয় না। মন খারাপ তাদের হয় যারা যা হচ্ছে তা মেনে নিতে পারে না। ভাগ্যের লিখন চোখ বন্ধ করে মেনে নিয়ে ভালো থাকতে পারলে আর মন খারাপ হয় না। কিশোরী বলল, আচ্ছা, আবার আগের মতন সেই গোটা দুনিয়া ঘুরে বেড়াতে ইচ্ছা করে না? ইচ্ছে হলেই কি আর উপায় আছে হে? এ শরীর কি আর সায় দেবে? আর তাছাড়া ভাগ্যে যা লেখা থাকবে তাই তো হবে। তার চেয়ে বেশি কেড়ে নেবে কার সাধ্য? বলল তারানাথ। আমি চুপ করে রইলাম। কিশোরীও চুপচাপ বসে রইল। তারানাথ আবার বলল, এ দুনিয়াতে এমন অনেক কিছু আছে যা সবার পাওয়ার নয়, তা সবার জন্যও নয়, অথচ সেসবের জন্যই মানুষ প্রবলভাবে ইচ্ছে করে। পায় না কিছুই, তার বদলে জোটে হতাশা। তার জন্যই মানুষের মন খারাপ হয়। আমি যা পেয়েছি তাই নিয়েই সুখী আমি। কিশোরী বলল, আচ্ছা, আপনার জীবনে এমন কিছু ঘটেনি যা আপনি চেয়েছিলেন অথচ হয়নি? তারানাথ চুপ করে ভাবল কিছুক্ষণ, যেন অনেক দূরের কোনো কথা ভাবতে লাগলো একভাবে। এ সময় তারানাথকে ঘাটানো উচিত নয়, তাই চুপ করে বসে রইলাম দুজনেই। কিছুক্ষণ পর তারানাথ বলল, তোমাদের মাতু পাগলির কথা বলেছিলাম, মনে আছে? তন্ত্র জীবনের প্রথম দিকে সেই বীরভূমের শ্মশানে মাতু পাগলির সাথে দেখা হয়েছিল। আমায় সে তার মন্ত্র বলে কিভাবে আশ্চর্য সব দৃশ্য দেখিয়েছিল তা তোমরা জানোই। ভেবেছিলাম হয়তো আর কোনো দিনও তার দেখা পাবো না। তন্ত্র জীবনে অনেক দূর এগিয়ে গেছি যখন, তখনই আবার একদিন দেখা পেলাম তার। সেবার তারাপীঠ থেকে সবে ফিরেছি। ইচ্ছে ছিল গুরুর সাথে তিব্বত যাব, কিন্তু কিছু কারণে তার যাওয়া হলো না। গুরু নিজেই চলে গেলেন আর আমি ফিরতে লাগলাম বাড়ির দিকে। মাঝে একদিন একটা গ্রামে রাত্রে আশ্রয় নিলাম। সেই গ্রামের একটা মন্দিরের বেদিতে শুয়েই রাত কাটাবো বলে ঠিক করলাম। সেই মতো কাপড়ের খুঁট থেকে একটা ফল বার করলাম। সকালে রাস্তায় এক নারী মন্দিরে যাওয়ার পথে আমায় সে ফলটা দিয়ে গেছিল। একটা আপেল, পুরুষটু লাল আপেল। সে পরে খাবো বলে রেখে দিয়েছিলাম। সেটাই খুলে নিয়ে খেতে যাব, দেখি বেদির সামনের অন্ধকারে কে যেন দাঁড়িয়ে। আমি প্রথমে ভাবলাম গ্রামেরই কোনো এক লোক, হয়তো একজন অজানা মানুষকে বেদিতে দেখতে পেয়ে কৌতূহলবশত দেখতে এসেছে। আমি হাঁক পারলাম, কে ওখানে? সে উত্তর করলো না, তার বদলে আর একটু অন্ধকারে সরে যেতে লাগলো। আমি প্রথমে সেসব কিছু না ভেবেই আবার নিজের মতো বসলাম বেদির ওপর। আবার আপেলটা হাতে নিয়ে কামড় বসাতে যাব, ঠিক সেই সময় আমার দেখি সে এসে দাঁড়িয়েছে সেই আগের জায়গাটাতেই। আমি এবার আর কিছু বললাম না, উঠে দাঁড়ালাম বেদির ওপর। তারপর নেমে গেলাম ধীরে ধীরে। আমি নেমে যেতেও সে হাঁটতে শুরু করলো। আমি প্রথমে ভাবলাম এভাবে অজানা একজনের সাথে অজানা জায়গায় যাওয়াটা কি ঠিক হবে? কিন্তু ওই যে বললাম, যা ভাগ্যে থাকে তাই হবে, তার খণ্ডাবে কে? আমি হাঁটতে লাগলাম তার পিছনে। দেখলাম গ্রামের যেদিক থেকে আমি এসেছি এদিকটা তা নয়, এ সম্পূর্ণ একটা অন্য দিক। আমার সামনে প্রায় 10 হাত দূরে সেই অজানা মানুষটা হেঁটে যাচ্ছে। এতক্ষণ পর বুঝতে পারলাম যে হেঁটে যাচ্ছে সে আসলে একজন নারী। শুধু নারীই নয়, একজন বয়স্কা বৃদ্ধা নারী। তার হেঁটে যাওয়ার ধরন দেখেই অন্ধকারেও বোঝা যাচ্ছে যে বৃদ্ধা নারী হেঁটে যাচ্ছে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে, আর মাঝে মাঝে থেমে আমার দিকে তাকাচ্ছে। এবার আমি আরেকবার হাঁক পারলাম। সে দাঁড়ালো না, হেঁটেই যেতে লাগলো। ঠিক কতক্ষণ আমি হেঁটেছি তা মনে নেই। আমি যতবারই দাঁড়াই ততবারই
সেও দাঁড়িয়ে অপেক্ষা করে আমার জন্য। আবার আমি হাঁটতে শুরু করলে সেও হাঁটতে থাকে। এভাবে হাঁটতে হাঁটতে আমি খেয়ালই করিনি আমি ঠিক কোথায় এসে পড়েছি। যখন ঘোর কাটলো, চারিদিকে তাকিয়ে আমার মাথা ঘুরে উঠল যেন। আমি কোথায় দাঁড়িয়ে আছি? সেই বহুদিন আগে নদীর পাড়ে শ্মশানে যেখানে মাতু পাগলিকে দেখেছিলাম সেই স্থান। হ্যাঁ, সেই শ্মশানেই দাঁড়িয়ে আছি আমি। আর আমার সামনে মাথা গুজে একটা মরার পুড়ে যাওয়া অর্ধেক মাথা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। কে ও? মাতু পাগলি। মাতু পাগলি আমার দিকে তাকিয়ে হেসে উঠল হা হা করে। তারানাথ থামল, সিগারেটের অবশিষ্টটুকু নারকেলের মালায় ফেলে আমাদের দিকে তাকালো। কিশোরী বলে উঠল, মাতু পাগলি? কিন্তু সে ওখানে পৌঁছালো কি করে, আর কেনই বা গেল? তারানাথ মাথা নাড়ল, তারপর হাঁক দিল। চারিমা, চারি, একবার চা দিয়ে যাও তো। তারানাথ বলল, দাঁড়াও, একটু গলা ভিজিয়ে নি। চা এসে গেল কিছুক্ষণের মধ্যেই। চায়ের কাপ আয়েশ করে তুলে তাতে চুমুক দিয়ে তারানাথ বলল, তারপর কি বলছিলাম যেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো সামনের দিকে তাকিয়ে অবাক। কোথায় এলাম আমি? যে সেই শ্মশান যেখানে মাতু পাগলির কাছে আমি এসেছিলাম সব সাধনা করব বলে। কিন্তু আমার গ্রাম থেকে, এত দূরের স্থান থেকে মাত্র কিছুক্ষণের মধ্যে আমায় কিভাবে এখানে আনলো সেই মাতু পাগলি? আর কেনই বা আনলো? এসব ভাবছি, এমন সময় দেখি মরার মাথাটা খাওয়া হয়ে গেছে তার। মুখের পাশে পোড়া মাংসের টুকরো লেগে আছে তখনও। সে উঠে দাঁড়িয়েছে, সামনে ঝুঁকে আছে। অবাক হয়ে দেখলাম ঠিক সেইবারের মতনও এখনও সেই একই রকম রয়েছে। বয়স যেন কমেইনি একটুও তার। আমার দিকে এগিয়ে আসতে লাগলো সে। কাছে এসে আমার হাত, শরীর, মাথা সব টিপে টিপে দেখতে লাগলো, যেন কোনো অসুস্থ শিশুর শরীর পরীক্ষা করছে। আর মুখে সেই চাপা খিলখিলে হাসি। এইভাবে বেশ কিছুক্ষণ কাটলো। আমি ভাবলাম, কি রে বাবা, এমনই বা করছে কেন? আমার কথাটা ভাবা শেষ হওয়ার আগেই সে বলে উঠল, বর্তমান কলা খাবি না? বর্তমান কলা ক্ষীরের বরফি, অমৃতি খাবি? খাবি? আমার মনে পড়ে গেল বহুদিন আগে তার কাছে আমি এগুলোই খেতে চেয়েছিলাম। তার বদলে সে আমায় দিয়েছিল পোড়া কাঠ কয়লা। আমি শান্ত কিন্তু দৃঢ় স্বরে বললাম, না মা, আমি কিছুই খেতে চাই না। তখন আমি বুঝিনি তুমি কে, এখন আমি জানি। মাতু পাগলি আমার কাছ থেকে দূরে সরে গেল। তারপর খনা গলায় বলল, কে মা? কে? আমি কে তুই জানিস না? হা হা করে হাসতে লাগলো মাতু পাগলি। আমি তাকে বললাম, আমি একবার তোমায় সামনে পেয়েও হারিয়েছি অবুজের মতো, এবার আর নয়। তুই আমায় হারিয়েছিস? ওরে মূর্খ, আমি নিজে না চাইলে কি তুই আমায় দেখতে পেতি? সেই তো সব সাধনা করতে এসে ভয় পেয়ে পালিয়ে গেছিলি। এবার আমার রাগ হলো। আমি বললাম, সব সাধনা আমি করেছি, আর যেটুকু বাকি আছে ওটাও করব। এবার তার গলা একটু শান্ত হয়ে এলো যেন। সে বলল, ওরে বোকা ছেলে, তার জন্যই তো তোকে ডেকে আনলাম এখানে। ওই দেখ 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 দেখ, ওদিকে দেখ একবার। আমি তাকিয়ে প্রথমে কিছুই দেখতে পেলাম না। সে আমার সামনের দিকে হাঁটতে হাঁটতে এগিয়ে যেতে লাগলো সেই নদীর ধারের দিকে। আমি আবার চললাম তার পিছু পিছু। রাতের অন্ধকারে দুহাত দূরের কিছুই ভালোভাবে দেখা যায় না, কিন্তু চাঁদের আলো আর নদীর জলে তার সামান্য প্রতিফলনের জন্যই আবজা হলেও একটা আভাস পাওয়া যায় সব কিছুরই। সেই আলোয় দেখলাম মাতু পাগলির সামনে মাটিতে পড়ে আছে একটা কি যেন। অন্ধকারে সেভাবে বোঝা না গেলেও একটা মৃতদেহ যে আছে সেটুকু বোঝা গেল। আমিও এগিয়ে গেলাম তার কাছে। একটুও ভুল নেই, সেটা মৃতদেহই, একটা যুবতী নারীর মৃতদেহ।
ভালো করে সামনে গিয়ে দেখি সারা শরীর অনাবৃত, একটা সুতোও নেই তার শরীরে। আমি অবাক হয়ে গেলাম, এমন একটা মৃত যুবতীকে এই শ্মশানে এত রাত্রে কারা রেখে গেল? আমার মনের কথার উত্তরেই যেন মাতু পাগলি বলল, গলায় দড়ি দিয়েছিল। এই শ্মশানেই একটা গাছে ঝুলছিল আজ কয়েকদিন। আমি ভাবলাম কেউ হয়তো আসবে নিতে, আসেনি দেখে নামিয়ে আনলাম। আমি বললাম, কিন্তু আমাকে ডেকে আনলে কেন? সেবার তোকে পোড়া কাঠ কয়লা খাইয়েছিলাম, দূর করে তাড়িয়েও দিয়েছিলাম। মনে হলো তুই সব সাধনার জন্য সব খুঁজছিস, তাই তোকে ডেকে আনলাম। সে এতক্ষণে মরার পাশে বসে হাত দিয়ে টিপে টিপে দেখছে সারা শরীর। আমি এবার একটু আশ্বস্ত হলাম। আমি এমন অনেক সাধককে দেখেছি যারা পরীক্ষা করার জন্য প্রথমে খারাপ ব্যবহার করে কিংবা খারাপ কথাও বলে, পরে দেখা যায় তারা সত্যি অনেক উচ্চ স্তরে। আর মাতু পাগলি তো আসলে পাগলি নয়, ওটা তার ভরম, সবার থেকে নিজেকে আড়াল করে রাখার জন্য। তার মনে যে আমার সাথে দুর্ব্যবহার করার জন্য গ্লানি থাকতে পারে তা অস্বাভাবিক নয়। আমি ঝুঁকে পড়ে মৃতদেহের মুখ দেখতে লাগলাম। শান্ত একটা মুখ, ফর্সা শরীরটা অনাবৃত হওয়ার কারণে আরও সাদা ফ্যাকাশে মনে হচ্ছে। এই যুবতী যে বেশ কয়েকদিন আগে মারা গেছে তা শুধু ওই ফ্যাকাশে রং ছাড়া আর কিছুতেই বোঝা যায় না। আমি হাত দিলাম তার মুখের ওপর, ঠান্ডা শরীর বরফের মতো। মাতু পাগলি হেসে বলল, কিরে বেটা, সব পছন্দ হয়েছে? আমি হাসতে গিয়েও হাসলাম না। সব নিখুঁত হওয়া চাই, এতে পছন্দ অপছন্দের কি আছে। এবার আমার প্রথম কাজ হলো সবটাকে নদীর জলে ভালো করে স্নান করানো। আমি মৃতদেহটাকে কাঁধে তুলে নিয়ে নদীতে নামলাম। ভালো করে গোটা শরীরটাকে নদীর জলে ধুয়ে স্নান করিয়ে একটা পরিষ্কার মতো স্থানে রেখে আমি নদীতে নামলাম স্নান করতে। নদীর জলে স্নান করতেই শরীরটা বেশ হালকা লাগলো। একেই অনেক রাত জাগা, তার উপর এই কদিনের পথশ্রম, তারপরে মাতু পাগলির এইসব অদ্ভুত কার্যকলাপ, সব মিলিয়ে মাথাটা একটু ঘেটেছিল, শরীর হয়ে উঠেছিল গরম। এবার একটু ভালো লাগছিল আমার। নদীর জল থেকে উঠে দেখি মাতু পাগলি সেই মরার সামনে বসে আছে। আমি বলতে গেলাম, সব সাধনা যে করব তার উপকরণ কই? কিন্তু তার আগেই আমার মনে পড়ল আজ যে অমাবস্যা নয়, শনিবারের অমাবস্যা ছাড়া যে সব সাধনা সুষ্ঠুভাবে হয় না। শুভ দিন বা শুভক্ষণ ছাড়া যে কোনো সাধনার ফল তো হয়ই না, বরং তার জন্য সাধকের জীবন ও শরীরের ওপর প্রভাব পড়ে বিপরীত। আমি বললাম, আজ তো অমাবস্যা নয়, তাহলে আজ কিভাবে সব সাধনা করব? মাতু পাগলি হেসে উঠল। আরে বেটা, এই যে সে সব সাধনা নয়, এ হলো যোগিনী বিদ্যার সব সাধনা। তার জন্য আজই প্রশস্ত তিথি, পূর্ণিমা থেকে ঠিক 7 দিন পরের মঙ্গলবার এই সাধনা করতে হয়। ফ্যাস ফ্যাসে গলায় বলা তার কথাগুলো আমার কানে এসে লাগলো। আমি চমকে উঠলাম। যোগিনী সাধনার কথা আমি জানি। একটা নিখুঁত মৃতদেহের সন্ধান করতে হবে প্রথমে, অবশ্যই একটি যুবতী নারীর শরীর, তার বয়স হতে হবে 18 থেকে 21-এর মধ্যে। একমাত্র সাপের কামড়, গলায় দড়ি, বিষপান ইত্যাদি নির্দিষ্ট কয়েকটি কারণে যদি মৃত্যু হয় তাহলেই তা উপযুক্ত হবে। মৃত্যুর 3 দিন পর্যন্ত মৃতদেহ যে কোনো মানুষের দ্বারা স্পর্শ পেলে হবে না। এই সব লক্ষণ মিলে গেলে নির্দিষ্ট তিথিতে তাকে সাধক নিজের হাতে স্নান করাবে। তারপর সেই শরীরে ঘি আর চন্দন দিয়ে লেপন করবে। তার শরীরের একদম পিঠের কাছে একটা চিহ্ন আঁকতে হবে। এই সময় হঠাৎ কিশোরী প্রশ্ন করল। কি চিহ্ন? তারানাথ তার দিকে তাকিয়ে বলল, কী চিহ্ন তা তখন আমিও জানতাম না, আর তন্ত্রে অদীক্ষিত কাউকে সেসব কথা বলাও বারণ। কিশোরী আর কিছু বলল না। তারানাথ আবার বলতে শুরু করলো, নির্দিষ্ট চিহ্ন আঁকার পর প্রথমে সাধককে দেহশুদ্ধি ও দেহ বন্ধন করতে হবে। যদিও যে কোনো সাধনার জন্য এটি খুব গুরুত্বপূর্ণ, কিন্তু তার আগে সাধকের জীবন ও শরীরের ওপর প্রভাব পড়ে বিপরীত। আমি বললাম, যোগিনী সাধনার কথা আমি জানি। একটা নিখুঁত মৃতদেহের সন্ধান করতে হবে প্রথমে,
নইলে সাধনা করার সময় যে কোনোভাবে সাধকের ক্ষতি হতে পারে। এরপর প্রথমে গুরুর ও তারপর যে স্থানে সাধনা করছে সেই স্থানের পুজো করতে হবে। অনেকেই এরপরে বিভিন্ন দেবদেবীর পুজো করে কার্যে সফল হওয়ার আশীর্বাদ প্রার্থনা করে, কিন্তু তা না করে শুধু 10 দিকের পুজো করেই সাধনায় বসা যায়। তারপরেও আরও অনেক নিয়ম আছে, তবে তা বলে তোমাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। আমি চমকে উঠে বললাম, এ হতেই পারে না। যোগিনী সাধনা না, যোগিনী সাধনা আমি করতে পারবো না। মাতু পাগলি এবার গর্জে উঠল। সে বলল, কেন রে? হ্যাঁ, তুই কি নপুংসক নাকি? নাকি তোর শরীরে কামনা বাসনা বলে কিচ্ছু নেই? জাগে না সব? আমি স্পষ্টই বুঝতে পারলাম এইসব কথার বলার অর্থ আমায় উত্তেজিত করার জন্য। প্রকৃত সাধক কখনোই কামনা নিয়ে যোগিনী সাধনায় বসে না। কামনার বিন্দুমাত্র উদ্রেক হলেই এই সাধনা ব্যর্থ হবে। তা মাতু পাগলির মতো উচ্চ স্বরের সাধিকার অজানা নয়। কিন্তু আমি চুপ করে আছি দেখে সে আবার বলল, ও, বুঝেছি। তুই ভয় পাচ্ছিস। যদি তুই এই সাধনা সম্পূর্ণ করতে না পারিস তাহলে কি হবে? এই তোর বুকের পাটা, হ্যাঁ? এই নিয়ে তুই সব সাধনা করতে চাস? এবার আমিও চুপ করে রইলাম না। কত শ্মশানে মশানে একা একা ঘুরে বেরিয়েছি, কত আশ্চর্য সব ঘটনার সম্মুখীন হয়েছি, আর আমি নাকি ভয় পাই? আমি বেশ জোরের সাথেই বললাম, আমি সব সাধনা করতে ভয় পাই না, কিন্তু যোগিনী সাধনা আমি করতে পারবো না। এবার মাতু পাগলি আমার সামনে এগিয়ে এলো। সেই রক্ত আর মাংস লাগা মুখে একজলা থুতু ফেললো আমার গায়ে। তারপর বলল, থু থু থু, কেন রে? কেন? যোগিনী সাধনা করলে কি তোর জাত যাবে? হ্যাঁ, যে দেখ কত সুন্দর, কত কচিয়ে শরীর, বেশ ভালোই লাগবে তোর। মাতু পাগলির মুখে এমন কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। তবে সে যেমন তার দ্বারা এ অসম্ভব নয়। আমি রেগে উঠলাম। এবার তাকে বললাম, কি বলছেন এসব আপনি? সত্যিকারের সাধক কখনোই শরীর নিয়ে মাথা ঘামায় না, তাদের সাধনা মানব শরীরের ঊর্ধ্বে। মাতু পাগলি আমার মুখের কাছে মুখ এনে বলল, রাখতো ওসব কথা। ওসব তন্ত্র সাধনায় যারা অনেক ওপরে উঠে যায় তাদের কাছে এসব কিছুই না। আর তুই তো এখন বড় সাধক, তাও ভয় পাচ্ছিস? আমি চাইলেই বলতে পারতাম ভয় আমি পাচ্ছি না, তার অন্য কারণ আছে, কিন্তু তার বললাম না। কারণটা বললেই না জানি সে আবার কি অকথা কুকথা শোনাতে শুরু করবে। তাই বললাম, আমি যোগিনী সাধনা করতে পারবো না, তাতে তুমি যা ভাবার ভাবতে পারো। এ কথা শুনে মাতু পাগলির রাগ আরো বেড়ে গেল। সে বলল, আমায় নিয়ে সব সাধনা করবি? হ্যাঁ, আমায় নিয়ে করবি? ওই কচি শরীর দেখে তোর লোভ লাগছে, তাই তুই চাইছিস না সাধনা করতে। যদি পথভ্রষ্ট হোস, আমার তো শুকনো চিমড়ে শরীর, কামনা জাগবেও না। আমি এবার মাটিতে বসে বললাম। আর সহ্য হলো না, আমি চিৎকার করে বললাম, এ কি সব বলছেন আপনি? আপনি না একজন সাধিকা? মাতু পাগলি আমার সামনে থেকে উঠে সেই মরার কাছে গেল। নিজের হাতে তার শরীরে চন্দন আর ঘি মাখাতে লাগলো। এই শ্মশানে এত উপকরণ কোথা থেকে এলো আমি বুঝতে পারলাম না। দূরে একটা চিতা নিবু নিবু হয়ে আছে, সেদিকে আঙুল তুলে সে বলল, ওই চিতার কাছে একে নিয়ে চল। আমি আর বাক্য ব্যয় না করে তার কথা মতো এগিয়ে গেলাম মরার দিকে। তাকে কাঁধে তুলে নিয়ে এগোতে লাগলাম চিতার দিকে। মাতু পাগলি আমার সামনে সামনে এগিয়ে যেতে লাগলো, আর মুখে অজস্র কটু শব্দ। সেই সব কথা আমি বলতে পারবো না নিজের মুখে। তারানাথ থামলো এবার। একটানা এতটা কথা বলে সে যেন দম নিতে চাইল খানিকটা। কিশোরী বলল, কিন্তু মাতু পাগলি আবার আপনার সাথে এরকম ব্যবহার করতে লাগলো কেন? আমি ঠিক তা জানি না। মাতু পাগলি তো আর যে সে সাধিকা নয়, তার ক্রিয়াকর্ম সে ছাড়া আর কেউই বা জানবে। আমি তার পিছু পিছু হেঁটে যাচ্ছি, আর সে আমার সামনে। চিতার কাছে পৌঁছে সেই মৃতদেহটা আমি চিতার ওপর শোয়ালাম। কোথা থেকে যেন একটা মরার মাথার খুলিতে করে সুরার চাল ভাজা নিয়ে এসেছে মাতু পাগলি। সেগুলি একপাশে রেখে আমার দিকে চেয়ে বলল, নে নে নে, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। আমি মরাটা চিতার ওপর ফেলে রেখেছিলাম। এবার
একটা মাটির সরা থেকে সিঁদুর নিয়ে মরার পিঠের ওপর সিঁদুর দিয়ে একটা চিহ্ন আঁকলাম। এতক্ষণ যে ব্যাপারটা আমার নজরে আসেনি সেটা হলো চারিদিকটা আগের থেকেও আরও বেশি অন্ধকার হয়ে এসেছে, আর তার মাঝেই চাঁদটা যেন ঢাকা পড়ে গেছে মেঘের আড়ালে। গোটা পৃথিবীর বুকে যেন ধীরে ধীরে অন্ধকার নেমে এসেছে। আমি এতক্ষণ খেয়াল করিনি বলে বুঝতে পারিনি, এবার খেয়াল করলাম। কিন্তু এদিকে মাতু পাগলি বারবার বলছে, ওরে বেটা, হা করে কি দেখছিস? হ্যাঁ, তাড়াতাড়ি শুরু কর, সময় যে বয়ে যাচ্ছে। আমি দেহ শুদ্ধি মন্ত্র পড়তে লাগলাম চিতার সামনে দাঁড়িয়ে। সেটা শেষ করে দেহবন্ধন মন্ত্র পড়ছি। মাতু পাগলি ততক্ষণে একটু দূরে চলে গেছে। সব সাধনা কিংবা যোগিনী সাধনা কোনোটাই অন্য কোনো সাধকের উপস্থিতিতে হয় না। আমি দেখলাম সেই শ্মশানের গণ্ডি পেরিয়ে বাইরে কোথায় যেন মিলিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি এবার গুরু মন্ত্র শুরু করলাম। সেটা শেষ হতেই দেখি এই শ্মশানে আমি সম্পূর্ণ একা। আমি আগেই মনে মনে ভেবে রেখেছিলাম যোগিনী সাধনা আমি করব না। সাধনার সময় সামনে মাতু পাগলি থাকবে না, তাই সেই সুযোগে আমি অন্য কোনো এক সাধনা করতে পারবো। বহুদিন সব সাধনা না করার জন্য, সব জাগানোর বা মৃত ব্যক্তির শরীর আয়ত্তে রাখার জন্য এক সাধনা করা হয়, যা সব সাধনার মতোই। শুধু এর ফারাক হলো এই যে এর জন্য নির্দিষ্ট কোনো তিথির প্রয়োজন হয় না। মাতু পাগলি চলে যেতেই আমি উঠে গিয়ে মৃতদেহর পিঠের ওপর আঁকা চিহ্নটায় সামান্য বদল করে নিলাম। তারপর তার পিঠের ওপর বসে তার হাত দুটো দুদিকে ছড়িয়ে দিয়ে জপ শুরু করলাম। জপ শুরু করার কিছুক্ষণের মধ্যেই দেখি সেই নারীর শরীর সামান্য নড়ে উঠল। তারপর দেখি সে হাঁ করে এক বিকট শব্দ করছে। আমি দ্রুত তার মুখে সেই মদ আর চাল ভাজা গুঁজে দিলাম। সে বেশ কিছুটা শান্ত হলো। আমি আবার জপ করতে লাগলাম। এভাবে রাত্রের অন্তিম মুহূর্ত পর্যন্ত আমায় মন্ত্র জপ করে যেতে হবে। আমি জানতাম তা, তাই ধৈর্য রেখে জপ চালিয়ে যেতে লাগলাম। মাত্র কিছুক্ষণ পরেই চারিদিক থেকে যেন একদল বুনো মোষ ডাকতে লাগলো। আমার চারিদিকে শ্মশানের ধুলো সব উড়তে লাগলো। কালো কালো বুনো মোষ যেন আমার চারিদিকে হিংস্রভাবে বিচরণ করছে। আমি জানি এই সবই আমায় ভয় দেখানোর জন্য। আমি ভয় না পেলে ওরা আমার কোনো ক্ষতিই করতে পারবে না। আমি আরও শক্ত করে সেই মরার ওপর বসে নিজের মনে জপ চালিয়ে যেতে লাগলাম। ক্রমে আমার গলার স্বর চড়তে লাগলো। সেই জপের মধ্যে দিয়ে ধীরে ধীরে সেই মোষেদের শব্দ ম্লান হয়ে আসতে লাগলো। আবার আগের মতো নিস্তব্ধ হয়ে আসতে লাগলো পুরো স্থানটা। শুধু নদীর জলের শব্দ ছাড়া আর কিছুই কানে এলো না আমার। নদীর জলের শব্দ, হ্যাঁ, কিন্তু এত তীব্র, এত জোরে। আমি চোখ খুলে দেখলাম আমি আর সেই মৃতদেহ সহ চিতাটা নদীর জলের মাঝখানে চলে এসেছে কখন যেন। তাই নদীর জলের তীব্র শব্দ শুনতে পাচ্ছি আমি আবার চোখ বন্ধ করলাম। আমার কানের পাশ দিয়ে যেন নদী বয়ে চলেছে। বানের সময় যেমন প্রচণ্ড শব্দ করে জল বয়, ঠিক তেমনই শব্দ হতে লাগলো। আমি আরও জোরে জোরে মন্ত্র পড়তে লাগলাম। এবার নদীর জলের শব্দ কিছুটা কমে এলো। চোখ খুলে দেখি আমি আবার সেই শ্মশানেই ফিরে এসেছি। আমি আবার আগের মতোই জপ করে যেতে লাগলাম। এর মাঝে আবার মরাটা একবার নড়ে উঠল। প্রবল বিক্রমে সে আমাকে তার ওপর থেকে তুলে ফেলতে চাইল। আমি জানি একবার সে আমায় ফেলে দিতে পারলে আর কোনো দেহবন্ধন কাজ করবে না। তখন আমার কপালে জুটবে অশেষ বিপদ। আমি দুই অরুর চাপে তার দুটো হাত চেপে রইলাম আর তার মুখে সুরা ঢেলে চিৎকার করে বলতে লাগলাম, শান্ত হ, শান্ত হ। মরা আবার শান্ত হলো। এরপর টানা কিছুক্ষণ আর কোনো উপদ্রব হলো না। কিন্তু রাত হতে তখনও অনেক বাকি, আর হয়তো কোনো উপদ্রব হবে না। কিন্তু তার হলো না। এবার উপস্থিত হলো অন্য এক বিপদ। একটা মিষ্টি গন্ধ আমার চারিদিকে ছেয়ে যেতে লাগলো। আমি বারবার চেষ্টা করেও সে গন্ধ অগ্রাহ্য করতে পারলাম না। আমি চোখ খুলে দেখি আমার চারিদিকে নেমে এসেছে অসংখ্য লাস্যময়ী নারী। তাদের সারা শরীর অনাবৃত। সে নারীদের রূপ এতই যে সাধারণ কোনো মানুষ তাদের দেখলে আর নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পারবে না। কিন্তু আমি জানি এ সবই মায়া।
তাই বসে রইলাম সেইভাবেই। সে নারীরা আমায় প্রলুব্ধ করার জন্য কত কিছুই না করলো। আমায় ছুঁয়ে যাবার সাধ্য তাদের নেই, তাই তারা যতটা সম্ভব কাছে এসে আমায় এই সব সাধনা থেকে বিরত করতে চাইল। কিন্তু আমি দৃঢ় প্রতিজ্ঞায় আবদ্ধ রাখলাম নিজেকে। তারা একসময় ব্যর্থ হয়ে মিলিয়ে গেল হাওয়ায়। আমি এবার নিশ্চিত হলাম যেন আবার এক মনে জব করে যাচ্ছি। ঠিক এমন সময় একটা খিলখিলিয়ে হাসি রোল উঠল। আমি প্রাণপণে চোখ বুজে জব করেই যাচ্ছি। আমার নিচে থাকা মরাটা নিস্তেজ হয়ে পড়ে আছে, কিন্তু তাহলে হাসছে কে? আবার কোন বিভীষিকা আমার সাধনার পথে বাধা দিতে আসছে। আমি না চাইতেও চোখ খুলে তাকালাম, আর দেখি আমার চারিদিকে কতগুলো পচা গলা মৃতদেহ হাওয়ায় দুলছে। তাদের মাথাগুলো মাটির দিকে আর পা উপরের দিকে। আমার চারিদিকে চারটে একই রকম দেখতে মৃতদেহ ওভাবে উল্টো হয়ে ঝুলে আমার দিকে তাকিয়ে হাসছে, আর মাঝে মাঝেই নিজেদের পচা গলা মাংস ঝোলো হাত তুলে আমার দিকে আঙুল নির্দেশ করছে। সে আঙুলে মাংস নেই, আছে শুধু রক্ত মাখা হাড়। আমি তাও ভয় পেলাম না, আরও জোরে জোরে জব করতে লাগলাম। আমি আর কিশোরী রুদ্ধশ্বাসে চুপ করে শুনছিলাম এসব। তারানাথের কথার জাদুতে যেন আমরা দুজনেই চোখের সামনে দেখতে পাচ্ছিলাম সেই চারটে রক্ত মাংস মাখা মৃতদেহের শরীর। আমাদের মুখে কথা জোগাচ্ছিল না আর। তবু কিশোরী বলল, শেষ করেছিলেন সেই সব সাধনা? তারানাথ হাসল, একটা সিগারেট তুলে নিয়ে বলল, আগে পুরোটা শোনো, তারপর তোমরাই ঠিক করবে। আমি তো আজও বুঝিনি আসলে কি হয়েছিল। আমি অবাক হয়ে গেলাম তারানাথের এই কথা শুনে। বললাম, সে কি কথা? আপনি তো বললেন সব সাধনা করছিলেন, তাহলে? তারানাথ উত্তর দিল না। বলল, আমি তো সবের ওপরে বসে আছি। চারিদিকে চারটে বিভৎস মূর্তিকে একটুও গুরুত্ব না দিয়ে নিজের কাজ করে যাচ্ছিলাম। ক্রমে ক্রমে তাদের সেই খিলখিল হাসি বন্ধ হয়ে গেল। আমি চোখ খুলে দেখলাম শ্মশান পুরো ফাঁকা। এইভাবে যে বারবার নানাভাবে সাধককে ভয় দেখানো হয় তা আমার জানা ছিল। ভয় পেয়ে যদি আসন ছেড়ে দেওয়া হয় কিংবা ভয় পেয়ে জপে ভুল হয়, তাহলে সেই ভয় দেখানো মূর্তিরাই জীবন শেষ করে দেবে সাধকের। তবুও অনেকে শেষ পর্যন্ত টিকে থাকতে পারে, তবেই মেলে সাধনার ফল। আমি অপেক্ষা করতে লাগলাম ভোর হবার। ঠিক যতক্ষণ ধরে আমি জপ করছি হিসেব করলে আর বেশি দেরি নেই সকাল হতে। তাই আমি নিশ্চিত মনে জপ করে যেতে লাগলাম। মরার খুলির চূড়া আর চাল ভাজাও তলানির দিকে। এবার আমার নিচ থেকে মরা জাগতে লাগলো, যেন শরীরের সমস্ত শক্তি দিয়ে সে আমায় ফেলে দিতে চাইছে। কিন্তু সাধনার শেষের দিকে তো এমনটা হবার কথা নয়। যত এগিয়ে যায় জপ, ততই ক্রমশ শক্তি কমে আসে মরার। কিন্তু এ যে সম্পূর্ণ বিপরীত। আমি এবার মরার দিকে তাকালাম, আর তাকাতেই আমার সারা গা ভয় আর ঘেন্নায় রি করে উঠল। আমার শরীরের নিচে শুয়ে আছে মাতু পাগলি স্বয়ং। আমি এক লাফে নিচে নেমে এলাম, তারপর বললাম, এ কি করছেন আপনি? মাতু পাগলি কিন্তু তার কোনো উত্তর দিলেন না। উনি বললেন, তোকে যোগিনী সাধনা করতে বললাম, আর তুই তা না করে আমায় অমান্য করলি। আমার রাগটা চরম পর্যায়ে পৌঁছে গেল। আমি বললাম, আপনি কি পাগল না অন্য কিছু? সারা রাত ধরে আমি আপনার ওপরে বসে সাধনা করলাম, এতে তো আমার ক্ষতি হবে আরও বেশি। মাতু পাগলির মুখ এবার শান্ত। সে শান্ত স্বরেই বলল, তোর দ্বারা যোগিনী সাধনা হবে না। আমি তোর জন্য মরা হয়ে তোকে সাহায্য করলাম, আর তুই কি না? আমার আর ভালো লাগছিল না। আমি শ্মশানের বাইরের দিকে বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হলাম। মাতু পাগলি এক লাফে এগিয়ে আমার সামনে এলো। তারপর সে বলল, রাগ করলি? হ্যাঁ, রাগ করলি বাবা? আচ্ছা আচ্ছা আচ্ছা, শান্ত হ, আগে শান্ত হ, একটু বস। আমি শান্ত হতে পারছিলাম না। সারা গা রাগে আর ঘেন্নায় কাঁপছিল। সারা রাত আমি একটা জীবন্ত মানুষের শরীরের ওপর বসে জব করছিলাম। এই এত বড় ভুল হলো আমার। মাতু পাগলি যে উচ্চ স্তরের সাধিকা তা আমি জানতাম, কিন্তু তাই বলে তার এমন ব্যবহারের মানে কি? আমি বললাম, আপনার সাথে আমি কোনো কথাই বলতে চাই না। আপনি আমার সাথে এমন করতে পারেন এ আমি ভাবিনি। এবার মাতু পাগলি কেমন যেন ইনিয়ে বিনিয়ে কাঁদতে শুরু করলো।
তার সে কান্না ঠিক কেমন তা বলে বোঝানো যাবে না। আর বলতে লাগলো, ভুল হয়ে গেছে আমার, ক্ষমা করে দে আমার কাছে বস একটু। আমার রাগটাও শান্ত হয়ে এলো যেন একটু। আমি বসে বললাম শ্মশানের মাটিতে। আমার পাশে শান্ত হয়ে বসলো মাতু পাগলি। তারপর আমায় বলল, হ্যাঁ রে বেটা, কিছু খাবি? আমি এবার হেসে ফেললাম, বললাম, সেই পোড়া কাঠকয়লা। না রে বেটা, কি খাবি বল না রে, বিশ্বাস কর আমায়। আমার ইচ্ছে না থাকলেও বিশ্বাস করে ফেলতে বাধ্য হলাম। সে বলল, তোর সেই আপেলটা তো খাওয়াই হয়নি, সেটাই খা তাহলে। এই বলেই আমার সামনেই নিজের ফাঁকা হাত বন্ধ করলো। তারপর হাত খুলতেই দেখি তার হাতে সেই পুরুষ্টু আপেলটা। সেটা আমার দিকে তাকিয়ে বলল, বড্ড অভিমান হয়েছে না আমার ওপরে? আমি বললাম, সে তো হয়েইছে, তুমি বারবার আমার সাথে এমন কেন করো বলো তো? আমি মাতু পাগলির ওপর খুশি হলে তাকে নিজের অজান্তেই তুমি বলে ফেলতাম। সাধে কি আর করি রে, কেন করি নিজেও জানি না। মাতু পাগলির এমন উদাস স্বর আমি শুনিনি। আমি বললাম, সব সাধনা করার ইচ্ছা অনেক দিন ধরেই হচ্ছিল, কিন্তু যোগিনী সাধনা করার সাধ্য যে আমার নেই তা তো তোমার অজানা থাকার কথা নয় মা। সে হাসলো, তারপর বলল, আমি তো সবই জানি রে। আচ্ছা, আর কথা না বলে আপেলটা খা তো বেটা। আমি তার কথার উত্তর দিলাম না। হাতের আপেলটা নিয়ে একটা কামড় দিলাম তাতে। তারপর কিছু বলার জন্য মুখ খুলতে যাব, হঠাৎ দেখি খুব ঠান্ডা লাগছে আমার। কি এত ঠান্ডা লাগছে কেন হঠাৎ? আর হাতের আপেলটাই বা কই? আমি অবাক হয়ে দেখলাম আমি এক গলা জলে দাঁড়িয়ে আছি। কোথায় মাতু পাগলি, কোথায় আমার হাতের আপেল? আমি নদীর কনকনে ঠান্ডা জলে গলা পর্যন্ত ডুবিয়ে বসে আছি। তাড়াতাড়ি জল ছেড়ে উঠে আসতে যাব, দেখি আমার গোটা শরীর ঠান্ডায় অবশ হয়ে এসেছে। আমি এক পাও নড়তে পারছি না। উপরের দিকে তাকিয়ে দেখি মাতু পাগলি দাঁড়িয়ে আছে নদীর ধারে, আর আমার দিকে তাকিয়ে এসে হাসছে আর দু হাত তুলে লাফাচ্ছে আর বলছে, আপেল খাবি না? হ্যাঁ, আপেল খাবি না? আয় 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 আয়, নে নে নে। দেখি তার ডান হাতে সেই আধ খাওয়া আপেলটা, সেটা হাতে তুলে নিয়ে লাফাচ্ছে আর বলছে, আপেল খাবি না? আপেল? রাগে আমার সারা গা জ্বলে উঠল। আমি মনের সব জোর গায়ে এনে উঠে যেতে লাগলাম, কিন্তু পারলাম না। আরও কিছুক্ষণ ওভাবেই দেখতে পেলাম তাকে। তারপর আস্তে আস্তে যখন পায়ের সার ফিরে এলো, তখন উঠে যাব এমন সময় দেখি কোথায় আমি নদীতে। এই তো আমি মাতু পাগলির পাশেই বসে আছি, আর সে কি যেন বলে চলেছে আমায়। তার শেষ কথাগুলো শুনতে পেলাম এবার। সেবার তোর সাথে একটু বেশি খারাপ ব্যবহার করেছিলাম বল, রাগ করে আছিস না আমার ওপর? আমি কি বলবো বুঝতে পারলাম না। আসলে কি হচ্ছে তো তাই বুঝতে পারছি না। আমি একবার বললাম, তুমি এখনো আমার সাথে কোনো তন্ত্রের মায়া করছো না তো? সে অবাক হয়ে তাকালো। আরে বেটা, এখনো বিশ্বাস করতে পারছিস না আমায়? আমি বললাম, একটু আগেই মনে হলো আমি নদীর মাঝে দাঁড়িয়ে আছি, আর তারপরে দেখি আবার এখানে। কোনটা সত্যি আর কোনটা মিথ্যে আমি কিছুই বুঝতে পারছি না। মাতু পাগলি একটা কেমন যেন চোখে তাকালো আমার দিকে। তারপর আমায় বলল, একটা কথা মনে রাখবি, যা যখন হয় তার জন্য একটা কারণ থাকে। তা তখন না বুঝলেও পরে বুঝবি। যেটা তোর পাওয়ার নয় সেটা তুই কখনোই পাবি না। তার জন্য বৃথা কষ্ট করে কিছুই পাবি না। মাতু পাগলির এমন কথা শুনে আমার মনের ভিতর কেমন যেন একটা করে উঠল। সে বারবার আমার সাথে দুর্ব্যবহার করে এসেছে, খারাপ কথা বলেছে, আমার সাথে বারবার মায়ার খেলা খেলেছে। তার মুখে এমন কথা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমি কোনোভাবে বলতে চাইলাম, কি এমন পাবো না আমি যা চেয়েছি? কিন্তু দেখি তার আগেই মাতু পাগলির মুখটা আমার চোখের সামনে কেমন যেন অন্ধকার হয়ে আসছে। চারপাশ থেকে এক গাদা অন্ধকার এসে তাকে ঢেকে দিচ্ছে যেন। আমি তার দিকে হাত বাড়াতে যেতেই দেখি সে আর নেই।
আমার বাঁ হাতে শক্ত একটা কিছুর আভাস পেয়ে সেটা তুলে নিয়ে দেখি সেই আপেলটা, যার গায়ে একটা দাঁতের কামড় বসেছে মাত্র। এখনও সেই কামড় দেওয়া জায়গায় আপেলের ভেজা রস লেগে আছে, যেন এই মাত্র কামড় দিয়েছে কেউ। সামনে তাকাতেই দেখি কোথায় সেই আমার গ্রামের শ্মশান। আমি বসে আছি সেই গ্রামের বেদিটার ওপর। আপেলটা হাতে নিয়ে ভালো করে দেখে বুঝলাম এইমাত্র আমিই তাতে কামড় দিয়েছি। তাহলে এতক্ষণ ধরে দেখলাম যা, তা কি? সেই মাতু পাগলির পিছু পিছু অতি অল্প সময়ে আমার গ্রামের সেই শ্মশানে যাওয়া, সেই যুবতী নারীর মৃতদেহ নদীতে স্নান করিয়ে সব সাধনায় বসা, তারপর ব্যাঘাত আবার মাতু পাগলির সাথে কথা, এসব তাহলে কি আমার কল্পনা? যদি তা না হয় তাহলে এই আপেলটার এই কামড়ের দাগ, আপেলের রস থাকে কি করে? যেন এই মাত্র একটা কামড় দিয়ে হাত থেকে নামিয়ে আবার হাতে তুলে নিয়েছি। যদি কল্পনা না হয় তাহলে এই এতক্ষণের সময়টা গেল কোথায়? কোথা থেকেই বা এলো? আমি আর কিছু ভাবতে পারলাম না। মাথাটা কেমন যেন ধরে আসছে। হাতের আপেলটা দূরে ফেলে দিলাম, তারপর সেই বেদির ওপর লম্বা হয়ে শুয়ে পড়লাম। কিশোরী বলল, আপনি এক রাতের মধ্যে আবার সেই গ্রামের শ্মশান থেকে ওই গ্রামের বেদিতে ফিরে গেলেন কি করে? আমিও ঠিক জানি না কিভাবে কি হলো। আসলে ওই আপেলটা হাতে নিয়ে কামড় দিতে যেতেই ব্যাপারটা ঠিক এমন হলো যে আমি চোখের সামনে অন্ধকার দেখলাম, আর অন্ধকার সরতেই আমি আগের জায়গায়। তবে শেষ মুহূর্তে মাতু পাগলির বলা কথাগুলো আমার কানে বাজছিল তখনও। কি এমন পাবো না আমি যা চাই? পার্থিব বা জাগতিক চাওয়া তো আমার ছিল না। আমার ছিল আরও অনেক সাধনা করার ইচ্ছা। নিজের মধ্যে কখনোই তন্ত্র শক্তি পেয়ে মানুষের ক্ষতি কিংবা নিজের লাভের কথা চিন্তা করিনি। হ্যাঁ, সংসারে ফেরার পর তা দিয়ে সংসার চালানোর জন্য চেষ্টা করেছি, আর তাতেই কিছু শক্তি ক্ষয় হয়ে গেছে। মধুসুন্দরী দেবীর আশীর্বাদে সঞ্চয় না হলেও কোনো মতে চলে যায়। কিন্তু এ কোন চাওয়ার কথা বললেন মাতু পাগলি? সে আমার সাথে যাই করুক না কেন, যেমনই ব্যবহার করুক না কেন, সে যে কত বড় সাধিকা তা তো আমার অজানা নয়। তাই ব্যাপারটা অত সহজে মনে হলো না। আমার ঘুম ভাঙল পরদিন ভোরের বেলায়। দেখি সূর্য সবে উঠেছে পূবের আকাশে। আমি এ স্থান ত্যাগ করার সিদ্ধান্ত নিলাম। সেভাবে উঠে সূর্য প্রণাম সেরে হাঁটা পথ ধরবো ভাবছি, এমন সময় দেখি গ্রামের কয়েকজন মানুষ হন্তদন্ত হয়ে কোথায় যেন যাচ্ছে। আমি বেদি থেকে নেমে তাদের দিকে এগিয়ে গেলাম। তাদের মধ্যে একজন পিছিয়ে পড়েছিল একটু। তাকে ডেকে বললাম, ওহে শুনছো, ব্যাপারটা কি বলো তো? সে একজন অচেনা লোককে দেখে তাকিয়ে রইল প্রথমে, তারপর বলল, বংশী গয়লার মেয়েকে সাপে কেটেছে, তাই সবাই দেখতে যাচ্ছে। গ্রামের মধ্যে সাপে কাটার ব্যাপারটা আকছার হয়ে থাকে। একরকম সাপ নিয়েই তাদের সংসার। রাত হলেই দরজার ফাঁক ফোকর দিয়ে সাপ ঘরে ঢুকে যায়। এমন আশ্চর্য ঘটনা নয়, কিন্তু আমার কেমন জানি না মনে হতে লাগলো আমার একবার সেখানে যাওয়া দরকার। আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমায় মাঝে মাঝেই এমন সব ঘটনার সম্মুখীন করেছে যা আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম। তাই আমি ভাবলাম একবার যাওয়া দরকার। আমি তাদের পিছু পিছু হাঁটতে শুরু করলাম। একটা বাড়ির উঠোনে অনেক লোক দাঁড়িয়ে আছে। মাঝে শোয়ানো একটা শরীর, সাদা কাপড় গায়ে জড়ানো। এত দূর থেকে মুখটা ভালো করে দেখা যায় না। আমি ভিড় ঠেলে এগিয়ে যেতে লাগলাম। বাড়িতে একটা কান্নার রোল উঠেছে। মৃতদেহের পাশে বসে এক গ্রাম্য মহিলা বুক চাপড়ে কাঁদছে। আহারে, মায়ের মন, কত যে কষ্ট হচ্ছে তার, সে একমাত্র সেই জানে। দাওয়ার উপর বসে মেয়েটির বাবা মনে হয় শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে মৃতদেহের দিকে। তার চোখে জল নেই, কান্না নেই, নেই কোনো হাহুতাশও। শুধু তার সেই উদাস দৃষ্টির দিকে তাকিয়ে যে কোনো মানুষের বুকের ভেতরটা হু হু করে উঠবে। হায় রে পুরুষ মানুষ, কি দিয়েছে করা তারা! বুকের ভিতর হাজার ব্যথার বাসন নিয়ে কেমন নিশ্চল হয়ে পড়ে থাকে। ছোটবেলায় বাবা বলতেন, তারানাথ, যখন কষ্ট হবে তাকে লুকোবার চেষ্টা করবে না, কেঁদে নেবে। কান্না হলো সরলতার লক্ষণ। কান্নায় লজ্জার কিচ্ছু নেই। যে কষ্ট দেয় সে কান্নাও দিয়েছে,
তার এতে ছোট হবার কিছু নেই। তবুও পুরুষ মানুষ কাঁদে না, কাঁদতে চায়ও না ছোট হয়ে যাওয়ার ভয়। এসব দেখতে গিয়ে মেয়েটার শরীরের কাছে চলে গেছিলাম আমি। এবার তার মুখটা দেখেই আমি চমকে উঠলাম। এ কি, এ যে সেই মেয়ে যার শরীরের উপর বসে আমি কাল সব সাধনা করেছি। সেই মুখ, সেই ফর্সা মুখ, নাক চোখ সব সেই আগের দিনের মতোই। আমি দাঁড়িয়ে থাকতে পারলাম না, একটা বাঁশের খুঁটি ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে বসে বললাম। আমায় দেখে সেই লোকটা এগিয়ে এলো যাকে আমি জিজ্ঞাসা করেছিলাম। সে বলল, ঠাকুর, আপনার কি শরীর খারাপ লাগছে? আমি সত্যিটা বলতে পারলাম না। কেই বা বিশ্বাস করবে কাল রাত্রে আমি যে মেয়েটির শরীর নিয়ে সব সাধনা করেছি সেই মেয়েটা আজ সকালে মারা গেছে। একটা সম্ভাবনাই বাকি ছিল, তাই আমি বললাম। আচ্ছা, এই মেয়েটি কখন মারা গেছে? সে কিছুক্ষণ ভেবে নিয়ে বলল, কাল রাত্রে। ঠিক কখন মারা গেছে তা জানা যায়নি। সকালে মৃতদেহ দেখেছে সকলে। যতদূর মনে হয় কাল রাত্রেই। আমি এবার যেন ব্যাপারটা সামান্য বুঝতে পারলাম। কাল রাত্রে এই মেয়েটি মারা যাওয়ার পর তার শরীর কোনোভাবে মাতু পাগলির তন্ত্রবিদ্যার দখলে চলে যায়। তখন সে আমায় কিছুটা বিরক্ত করার জন্যই এই মায়া রচনা করেছিল কাল রাত্রে। কিন্তু শেষ মুহূর্তে হয়তো এ বাড়ির কেউ মৃতদেহ দেখে ফেলে, তাই মাতু পাগলিকে এই মৃতদেহ ফিরিয়ে দিতে হয় তৎক্ষণাৎ। কিন্তু এও কি সম্ভব? এও কি হতে পারে? আমি দাওয়ার ওপর বসে আছি, সেই লোকটি কোথা থেকে যেন এক গ্লাস জল এনে দিল। সেটা খেয়ে একটু ধাতস্থ হয়ে বললাম, আচ্ছা, তোমাদের গ্রামে কোনো শ্মশান আছে? হ্যাঁ ঠাকুর, গ্রামের শেষেই একটা শ্মশান আছে। কেন বলুন তো? সে উদ্বিগ্ন করে প্রশ্ন করে। না, আমি একবার ওদিকটা যাব, তাই আর কি। এই মৃতদেহ কখন নিয়ে যাবে? আমি স্বাভাবিক স্বরেই জানার চেষ্টা করি। আমাদের গ্রামে তো সাপের কামড়ে মৃতদেহ পোড়ানো হয় না ঠাকুর, কলার ভেলায় ভাসিয়ে দেওয়া হয়। আমরা বিশ্বাস করি ভগবান তাদের বাঁচিয়ে দেন অন্য কোথাও। লোকটি কথাগুলো এমনভাবে বলল যে আমার অবিশ্বাস করার জায়গা ছিল না কোনোই। আমি বললাম, এরকম বিশ্বাস কেন? আমাদের গ্রামে অনেক বছর থেকেই এই নিয়ম চলে আসছে ঠাকুর। আমাদের জন্মের আগে একবার একজন সাপে কাটা মানুষকে কলার ভেলায় ভাসিয়ে দেওয়া হয়েছিল। তাকে নাকি অনেক বছর পরে জীবন্ত ফিরে আসতে দেখা গেছে, তাই এই নিয়ম। আমি অবাক হয়ে তার কথা শুনতে লাগলাম। তার মানে কলার ভেলায় ভাসিয়ে দেওয়ার পর আমি চাইলে শরীর নিয়ে অন্য কোথাও সব সাধনা করতে পারি। অনেক দিন ধরে সব সাধনার ইচ্ছেটা মনের ভিতর ছিল। সময়, সুযোগ কিংবা মরা কোনোটাই পাচ্ছিলাম না। আজ কিন্তু সেই সময় আসন্ন। আমি লোকটিকে বললাম, কলার ভেলায় ভাসানোর ব্যাপারটা ঠিক কখন হবে বলতে পারবে? সে একবার ভিড়ের মধ্যে দিয়ে সেই মৃতদেহ ও লোকগুলোর কাছে গেল। তারপর তাদের সাথে কথাবার্তা বলে নিয়ে আমায় জানালো যে বিকেলে হয়ে যাবে। মেয়েটির দাদা পাশের গায়ে তাঁতের কাজ করে, সে ফিরলে তারপরেই যা হওয়ার হবে। আমি উঠে এলাম। কান্নাকাটি আর শোক আমার ভালো লাগে না। সেই লোকটি আমায় জোর করে তার বাড়িতে নিয়ে এলো। বলল, বাবা, একবার আমার বাড়িতে পায়ের ধুলো দিন। সামান্য ফল, এক বাটি দুধ আর জল খেয়ে আমি বিশ্রাম নিলাম তার বাড়িতেই। সে বলল, আপনি একটু বিশ্রাম নিন ঠাকুর, সব তৈরি হলে আমি আপনাকে জানিয়ে দেব। কত সরল এ মানুষগুলো! একবারও জানতে চাইল না কেন আমি যাব তাদের সাথে শ্মশানে। একটা দাওয়ার ওপর তক্তাপোষ বিছানো, তার ওপর হেলান দিয়ে শুয়ে আমি অপেক্ষা করতে লাগলাম। রাত্রে ভালো ঘুম হয়নি, তাই ঘুমিয়ে পড়েছিলাম হয়তো একটু। হঠাৎ একটা হাসিতে চোখ খুলে যায়। দেখি সামনে দাঁড়িয়ে মাতু পাগলি। আমি তড়াক করে তক্তাপোষের ওপর উঠে বসেছি। রাগে আর ঘেন্নায় সে আমার দিকে তাকিয়ে বলছে, ওরে বেটা, তুই আবার সব সাধনা করতে চাইছিস? হ্যাঁ, ছা 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 ছা, তুই এখনো বুঝতে পারছিস না যে ও সাধনা তোর দ্বারা হবে না? আমি উত্তর দিলাম, তোমায় আমি বিশ্বাস করি না। তুমি যাও তো এখান থেকে। শুধু মিথ্যে ছলনা ছাড়া তুমি আর পারো কিছু? মাতু পাগলি আবার যেন বদলে গেল মুহূর্তে। বলল, তোর মনে যদি কোনো অবিসন্ধি থাকে তাহলে তা দ্রুত ত্যাগ কর, নইলে তোর বিপদ। আমি জানি তুই। তার কথা শেষ হলো না, তার আগেই দেখি বাইরের দিক থেকে ফিরে আসছে সেই লোকটি। তার নাম গোপেন। সে এসে বলল,
ঠাকুর, সেই দাদা ফিরে এসেছে। আপনি চাইলে এখন যেতে পারেন। মাচা তৈরি আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। তারপরেই শ্মশানে যাব আমরা সবাই। এতগুলো কথা সে বলতে বলতে বাইরের দিক থেকে বাড়ির উঠোনে প্রবেশ করতে লাগলো। এবার মাতু পাগলি খ্যাঁক খ্যাঁক করে হাসতে লাগলো। গোপেন তখনও কি যেন একটা বলে চলেছে। সে একভাবে মাতু পাগলির দিকেই এগিয়ে আসছে, আর একটু এগোলেই একদম তার গায়ের ওপর এসে পড়বে গোপেন। আমি আশ্চর্য হয়ে দেখি গোপেন বাড়ির উঠোনে আর কারুর উপস্থিতি টের পাচ্ছে না। এবার মাতু পাগলি তার দিকে ঘুরে দাঁড়ালো, মুখ থেকে জিভটা বার করে একবার মুখের চারপাশে ঘোরালো। গোপেন আমার দিকে তাকিয়ে কথা বলতে বলতে যেই তার সামনে এসে পৌঁছালো, অমনি মাতু পাগলি একটা লাফ দিল তার দিকে। আমি চিৎকার করে উঠতে যাব, দেখি তার আগেই হাওয়ায় মিলিয়ে গেল মাতু পাগলি। গোপেন আমার মুখ দেখে কিছু একটা সন্দেহ করেছিল, তাই সে বলল, ঠাকুর, আপনার কি আবার শরীর খারাপ লাগছে? আমি মনের কথা মনেই রেখে বললাম, হ্যাঁ, আসলে খুব গরম তো, তাই। সে যত্ন করে একটা ডাব কেটে আমায় খাওয়ালো। আমি তার অতিথেয়তায় মুগ্ধ হয়ে গেলাম। সে বলতে লাগলো, বড় ভালো মেয়ে ছিল সে ঠাকুর। যেমন মিষ্টি মুখ, তেমনই তার স্বভাব। এত বড় হয়েছে, অথচ তার নামে একটা খারাপ কথা বলবে কার সাধ্য? সে আরও অনেক কিছুই বলছিল, কিন্তু তা আমার মাথায় ঢুকছিল না। আমি বারবার ভাবছিলাম, মাতু পাগলি কেন আমায় সব সাধনা করতে নিরস্ত করতে চাইছে বারবার। এমন সুলক্ষণ আর প্রশস্ত তিথি যে আমি আর পাবো না। আর তার কথার তো কোনো ঠিক নেই, কোনটা সত্যি আর কোনটা মিথ্যে বলে তা বোঝা যায় না। তবুও মনটা কেমন খুঁতখুত করতে লাগলো। বিকেলে মৃতদেহ নিয়ে সবাই মিলে পৌঁছালো সেই শ্মশানের কাছে। এই শ্মশানটা কিন্তু আমার অচেনা। কাল রাতে যে রাস্তা দিয়ে গেছিলাম তাও এ নয়। সেই মেয়েটার ভাইকে দেখলাম শান্ত, সুন্দর চেহারা, কিন্তু অতিরিক্ত কান্নার ফলে মুখ লাল হয়ে আছে, চুল অগোছালো, কোলের ওপর একটা হাত রেখে কেমন ম্লান মুখে বসে আছে এক পাশে। মানুষের শোকের চিহ্ন দেখার চেয়ে দুর্ভাগ্য মুহূর্ত বোধহয় আর একটাও নেই। আমায় বাধ্য হয়েই দেখতে হলো সেসব। আমি অপেক্ষা করতে লাগলাম সবার চলে যাওয়ার। বেশ সময় লাগলো। গোপেন দুবার এসে আমার কাছে খোঁজ নিয়ে গেল আমার কোনো অসুবিধা হচ্ছে কিনা। আমি সাধু মানুষ বলেই বোধহয় তার এত চিন্তা। সবাই যখন চলে গেল তখন রাত নামতে শুরু করেছে। আমি গোপেনকে বললাম, তুমি ফিরে যাও, আমার একটু কাজ আছে। গোপেন শান্ত মুখে তাকালো আমার দিকে, তারপর বলল, ঠাকুর, আমি জানি আপনি কি করতে চাইছেন, কিন্তু আজ কিন্তু তিথি শুভ নয়। আমি তার এই কথা শুনে অবাক হলাম। সে আমার পাশে বসলো, তারপর বলল, আমি ব্রাহ্মণ নই, কিন্তু গ্রামের ব্রাহ্মণদের সাথে আমার সুসম্পর্ক আছে। কোথায় যেন শুনেছিলাম আশ্বিন মাসের অমাবস্যা সব সাধনার জন্য ঠিক নয়, বিপরীত ফল হয়। ঠিক ভুল জানি না ঠাকুর, আপনাকে দেখে বড় ভালো মানুষ মনে হলো, তাই বললাম। এবার আপনার ইচ্ছে। বলে সে উঠে চলে গেল। আমি সামনের দিকে তাকিয়ে দেখি মৃতদেহের ভাসিয়ে দেওয়া ভেলাটা তখনও দেখা যাচ্ছে, কিন্তু আমার মন মানল না। উঠে চলে গেলাম গ্রামের দিকে। তারানাথ থামল। কিশোরী বলে উঠল, তাহলে আবার সব সাধনা অসম্পূর্ণই রয়ে গেল। তারানাথ বলল, হ্যাঁ, আমি চাইলেই করতে পারতাম, কিন্তু তা না করে যে সত্যি ভালো করেছিলাম তা বুঝেছিলাম অনেক পরে। একবার এক সাধুর সাথে কথা বলতে বলতে সেদিনের কথা ওঠে। তখন তিনি বলেছিলেন, প্রতি 13 বছর পরে আশ্বিনের 2 অমাবস্যা সব সাধনার জন্য নিষিদ্ধ হয়। তবে সেই মাসে পূর্ণিমা তিথি আবার যোগিনী সাধনার জন্য প্রস্তুত। আমি মনে মনে মাতু পাগলি আর গোপেনকে ধন্যবাদ জানিয়েছিলাম। রাস্তায় এসে কিশোরী প্রশ্ন করল, আচ্ছা, তারানাথ যোগিনী সাধনা করতে চাইলেন না কেন? তোমার সেই মধুসুন্দরী দেবীর গল্পটা মনে আছে? আমার মনে হয় সেই জন্যেই। কিশোরী হাসল, বলল, তারানাথ জীবনে একবারই ভালোবেসেছিলেন, তাই আর দ্বিতীয়বার। থাক থাক থাক, সেসব তন্ত্রমন্ত্র আর ভালোবাসার ব্যাপার। আমরা না হয় নাই মাথা ঘামালাম, কি বলো হে? কিশোরী হেসে উঠল, আর আমিও।
এতক্ষণ আপনারা শুনছিলেন তারানাথ তান্ত্রিক ও পাগলির প্রকোপ। আমরা আবারও ফিরে আসব আর একটি ভৌতিক গল্প নিয়ে। তাহলে দেখা হচ্ছে আমাদের পরবর্তী গল্পে।